আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমাদের গ্রামের নাম সোনাঝুরি। মানচিত্রে খুঁজলে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু আমার বুকের ভেতরে এই গ্রামটাই আজও সবচেয়ে বড় সত্য। শীত ফুরিয়ে বসন্তের হাওয়া লাগতে শুরু করলেই গ্রামের মানুষদের মুখে মুখে একটাই কথা ঘুরে বেড়াত, শিবরাত্রি আসছে। শিবরাত্রি আমাদের গ্রামে কোনো সাধারণ পুজো ছিল না, ওটা ছিল একরকম রাতভর অপেক্ষা, ভয়, ভক্তি আর আনন্দ মেশানো এক আলাদা অনুভূতি। আজ এত বছর পর বুঝি, শিবরাত্রি মানে শুধু শিবের পুজো নয়, শিবরাত্রি মানে ছিল আমাদের শৈশবের সবচেয়ে গভীর একটা রাত। পুজোর আগের দিন থেকেই বাড়িতে অন্যরকম ব্যস্ততা শুরু হয়ে যেত। মা ভোরবেলা উঠেই উঠোন ঝাড় দিতেন, মাটির উঠোনে জল ছিটিয়ে দিতেন। দিদা এক কোণায় বসে শিব ঠাকুরের জন্য ফুল আলাদা করতেন। বেলপাতা, ধুতুরা ফুল, শিউলি সবকিছু যেন যত্ন করে বাছাই করা হচ্ছিল। আমি তখনও ঠিক বুঝতাম না এই বেলপাতার 3টে পাতার ভেতরে কি আছে, কেন শিবের কাছে দুধ ঢালা হয়, কেন সবাই এত ভক্তি করে। আমি শুধু জানতাম আজ রাতে ঘুম হবে না। আমাদের গ্রামে শিব মন্দির ছিল, একটা পুরনো আম গাছের নিচে। মন্দির বলতে খুব বড় কিছু না, মাটির দেয়াল, পুরনো দিনের ঐতিহ্য। কিন্তু শিবরাত্রির দিন ওই জায়গাটাই হয়ে উঠত পুরো গ্রামের প্রাণ। সকালের দিকেই বাবা বললেন, আজ উপোস করবি? আমি একটু ভয় একটু গর্ব নিয়ে বললাম, করব। দিদা পাশ থেকে হেসে বললেন, শিব ঠাকুর দেখবেন কেমন করে উপোস করিস। আমি তখনই ভয় পেয়ে গেলাম। আমাদের দিদা খুব বিশ্বাস করতেন, শিবরাত্রির উপোস ভাঙলে নাকি শিব রাগ করেন। সারাদিন আমার পেটে ক্ষুধা লাগছিল, কিন্তু ক্ষুধার থেকেও বড় ছিল উত্তেজনা। বন্ধুরা দুপুরে এসে ডাক দিল। আমি, চপল, আকাশ আর বাঁধন আমরা সবাই মিলে মন্দিরের সামনে গিয়ে ঘুরঘুর করতে লাগলাম। দেখলাম গ্রামের কাকুরা বাঁশ টাঙাচ্ছেন, লাইটের তার ঝোলাচ্ছেন, কেউ মাইক বসাচ্ছেন, মহিলারা দল বেঁধে ফুল গাঁথছেন। চারদিকে একটা আলাদা গন্ধ, ফুলের গন্ধ, ধূপের গন্ধ, আর কোথাও কোথাও চায়ের দোকান থেকে ভাজা বিস্কুটের গন্ধ। আমাদের চোখ তখন শুধু একটাই দিকে, মেলার মাঠ। হ্যাঁ, আমাদের গ্রামে শিবরাত্রির সঙ্গে ছোট্ট একটা মেলাও বসত। দোলনা, নাগরদোলা না থাকলেও ছিল কাঠের খেলনা, বাঁশি, বেলুন, কাগজের পাখা, চীনাবাদাম, মুড়ি, মুড়কি, জিলিপি। আমি জানতাম আজ রাতে যদি বাবা রাজি হন তাহলে একটা বাঁশি অবশ্যই কিনব। বিকেল গড়াতেই বাড়িতে স্নানের প্রস্তুতি শুরু হলো। মা আমাকে ডেকে বললেন, চল আগে স্নান করে আয়, সন্ধ্যায় শিব পুজো। পুকুরের জল তখন বরফের মতো ঠান্ডা, তবু সবাই স্নান করছিল, কারণ শিবরাত্রির স্নান নাকি আলাদা পুণ্য। পুকুর ঘাটে দাঁড়িয়ে দেখি গ্রামের বড় বড় মানুষ, ছোট ছেলে মেয়ে সবাই একসঙ্গে স্নান করছে। জলের ছিটা, হাসি, শীতের কাঁপুনি সব মিলিয়ে যেন উৎসব। সন্ধ্যা নামতেই গ্রাম বদলে গেল। ঘরে ঘরে প্রদীপ জ্বলে উঠল, হারিকেনের আলো উঠোনে ছড়িয়ে পড়ল। মা আমার কপালে হালকা চন্দনের টিপ দিলেন, আমাকে পরিষ্কার জামা পরিয়ে বললেন, ভদ্র হয়ে থাকিস। আমি মাথা নেড়ে বললাম, আমরা সবাই মিলে মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের সামনে পৌঁছে আমার চোখ কপালে উঠল। এত আলো, এত মানুষ, এত শব্দ। মাইকে ভেসে আসছে, ওম নমো শিবায়। ঢাক, কাঁসর, ঘণ্টা সব একসঙ্গে বাজছে। মন্দিরের ভেতরে শিবলিঙ্গটা দুধে ভিজে সাদা হয়ে গেছে, চারদিকে ফুল ছড়িয়ে। ধূপের ধোঁয়ায় চোখ জ্বালা করছে, তবু মনটা অদ্ভুত শান্ত। মা হাতে করে দুধ, জল আর বেলপাতা নিয়ে দাঁড়ালেন লাইনে। আমিও মায়ের পাশে দাঁড়িয়ে। মা খুব ধীরে, খুব মন দিয়ে শিবলিঙ্গে দুধ ঢাললেন, ফিসফিস করে কি যেন বললেন। আমি জানতাম ওটা আমাদের জন্যই। আমাদের গ্রামে বিশ্বাস ছিল শিবরাত্রির রাতে জাগরণ করলে শিব খুব খুশি হন,
তাই পুজোর পর শুরু হতো রাতভর অনুষ্ঠান। পুজো শেষ হলে সবাই একটু হালকা হয়ে গেল। মন্দিরের পাশে খোলা জায়গায় শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে কীর্তন, তারপর ভজন। একজন কাকু গলা ছেড়ে গান ধরলেন, ভোলা বাবা পার করো। আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। আমি তখনও বুঝতাম না গানের কথা, কিন্তু গানের ভেতরের আবেগটা বুকের ভেতরে ঢুকে যাচ্ছিল। আমরা বন্ধুরা কিন্তু এসবের মধ্যে খুব একটা আটকে থাকিনি। আমাদের চোখ ছিল মেলার দোকানগুলোতে। বাবাকে ধরে বললাম, একটা বাঁশি নেব। বাবা হাসলেন, আমার হাতে একটা লাল রঙের বাঁশি তুলে দিলেন। আমি বাজাতে পারি না, তবু ওই বাঁশিটাই আমার কাছে ছিল শিবরাত্রির সবচেয়ে বড় পুরস্কার। এরপর খেলনা, বেলুন, মুড়কি, চানা, জিলিপি। উপোস করেও আমি জিলিপির দিকে তাকিয়ে থাকলাম, কিন্তু খেলাম না, কারণ আমি খুব গর্ব নিয়ে উপোস করছিলাম। রাত একটু গভীর হলে অনুষ্ঠান বদলে গেল। এবার শুরু হলো নাচ, গান আর আবৃত্তি। আমাদের স্কুলের দিদিরা শাড়ি পরে নাচ করল। একজন দাদা শিব নিয়ে কবিতা পড়ল। তার কণ্ঠ কেঁপে কেঁপে উঠছিল। সংসারের বোঝা কাঁধে নিয়েও যে নিঃসঙ্গ থাকেন। আমি চুপ করে বসে শুনছিলাম। আমার ভেতরে তখন অজানা একটা ভারী অনুভূতি জমছিল। রাত বাড়তে থাকল। আমার চোখ ভার হয়ে আসছিল, কিন্তু আমি হার মানতে চাইছিলাম না, কারণ আজ শিবরাত্রি, আজ জাগতেই হবে। মা আমার পাশে বসেছিলেন। আমি ধীরে করে বললাম, মা, ঘুম পাচ্ছে। মা মাথায় হাত বুলিয়ে বললেন, আরেকটু থাক, শিব ঠাকুর দেখছেন। এই কথাটুকুই আমাকে আবার সোজা বসিয়ে দিল। রাত 12টা পেরিয়ে গেল। মন্দিরে আবার আরতি শুরু হলো। ঘণ্টা বাজছে, ধূপের ধোঁয়া আবার আকাশে উঠছে। আমার মাথাটা মায়ের কাঁধে হেলে পড়ল। মা আমাকে ধরে রাখলেন। এরপর শুরু হলো প্রসাদ বিতরণ। আমাদের গ্রামে শিবরাত্রির প্রসাদ ছিল খুব সাধারণ: খিচুড়ি, লাবড়া, চাটনি আর একটু পায়েস। কিন্তু ওই রাতের প্রসাদের স্বাদ আমি আজও ভুলিনি। পাত পেড়ে সবাই মাটিতে বসে খেল। ধনী, গরিব, বড়, ছোট কোনো ভেদ ছিল না। আমি মায়ের পাশে বসে খেলাম। অনেকক্ষণ পরে প্রথমবার পেটে ভাত পড়ল। মনে হলো এই ভাতের মধ্যেও শিবরাত্রির আনন্দ লুকিয়ে আছে। বাড়ি ফেরার সময় গ্রামের রাস্তাটা খুব নীরব ছিল। আকাশে তারা ভরা। মায়ের হাত শক্ত করে ধরে হাঁটছিলাম। মা ক্লান্ত, তবু মুখে শান্ত একটা হাসি। বাড়িতে ফিরে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। কানের ভেতর এখনো ভেসে আসছে ঢাকের শব্দ, ঘণ্টার আওয়াজ, ভজনের সুর। আজ এত বছর পর বুঝি, শিবরাত্রি আসলে ছিল আমাদের শৈশবের একটুখানি থেমে থাকা সময়, যেখানে মা পাশে ছিলেন, বাবার হাত ধরেছিলাম, বন্ধুরা ছিল, গ্রামটা ছিল, আলো ছিল, বিশ্বাস ছিল। আজ শহরের ঘরে বসে শিবরাত্রি এলে শুধু ক্যালেন্ডার দেখি, কিন্তু ওই রাতটা চাঁদপুরিয়ার মন্দিরের সামনে বসে মায়ের কাঁধে মাথা রেখে শিবের নাম শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার সেই রাত আর কোনোদিন ফিরে আসে না। তবু আমার ভেতরে আজও একটা ছোট ছেলে জেগে থাকে, যে এখনো ভাবে শিবরাত্রির রাতে শিব নিশ্চয়ই নিচে নেমে এসে আমাদের ছোট্ট গ্রামটা একবার দেখে যান।